বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সবাইকে বিশেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বী দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদের বড়দিনের শুভেচ্ছা। আরও একটি কারণে আজকের দিনটি ঐতিহাসিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর পর যুক্তরাজ্য থেকে আজ মধ্য দুপুরে ঢাকায় ফিরবেন। এটি নিয়ে বিএনপির সমর্থক নেতা কর্মীদের মধ্যে তো বটেই, গোটা দেশবাসীর মধ্যে বিশেষ করে গত জুলাই অগাস্টের অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যে রাজনৈতিক পট পরিবর্তন এবং যে রাজনৈতিক আবহাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানে তার শারীরিক উপস্থিতি বাংলাদেশের মাটিতে অত্যন্ত প্রত্যাশিত বলেই অনেকে আশা করছিলেন এবং বেশ খানিকটা সময় লাগলো তার দেশে ফেরত আসতে নানা কারণে, নানা জটিলতার কারণে। অনেকে জানেন যে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় ছিলেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং দেশে ফিরে এসে তিনি তার দল এবং অনেকের মনে করেন যে দেশের দায়িত্বভারও তিনি গ্রহণ করবেন সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনকে সামনে রেখে অনেকের কাছে মনে হয় যে নির্বাচনের ফলাফলটা হয়তো তার এবং তার দলের অনুকূলে থাকবে বর্তমান পরিস্থিতিতে। সব মিলিয়ে তার এই স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতি এবং তার সঙ্গে ভূ রাজনীতি আর নানা বিষয় আসলে যেগুলো আমরা দেখতে পাই বাংলাদেশের রাজনীতিতে, যার প্রভাব ইতিবাচক বা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআইয়ের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, প্রথমে আলোচনাটা শুরু করতে চাই আমরা মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। অনেক দিন ধরে এটা নিয়ে কথা হচ্ছে। বিগত শাসনামলে তার আশা তো সম্ভবই ছিল না, এমনকি তার বক্তব্য প্রচারের ব্যাপারেও এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, আইনি নিষেধাজ্ঞাই আমি বলবো, এবং তারপরে অভ্যুত্থানের পরে অনেকেই আশা করছিলেন যে তিনি ফেরত আসবেন, কিন্তু তিনি আসতে পারছিলেন এবং তিনি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে তার এরা নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং সুযোগটা অবারিত নয়, এবার প্রকাশও করতে পারছেন না। যাই হোক, শেষ পর্যন্ত সেগুলো হয়তো সমাধান হয়েছে এবং সমাধান করে তিনি আজকে মধ্য দুপুরে ঢাকায় ফিরছেন এবং বেশ এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা, সেটাও অনেক আলোচনার মধ্যে আছে। এখনও তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন এবং বিএনপি এক বিশেষ আয়োজন তাকে সংবর্ধনার জন্য একটা বড় ধরনের আয়োজন করেছে ঢাকা শহরে। দেশ থেকে বিএনপি নেতা কর্মী সমর্থকরা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা আসছেন। সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের সকলকেই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করতে পারি যে গত এক বছর আমরা যা দেখলাম, আগামী বছরটা তার চেয়ে ভালো হোক, এটুকু প্রত্যাশা আমরা রাখছি। এবার আপনি যে কথাটা বললেন, জনাব তারেক রহমান আসছেন এবং এটা আমরা এক ধরনের সারা, আপনি যদি বলেন ডমিনেটিং দ্য নিউজ সাইকেল, এবং শুধু নিউজ সাইকেলের বাইরেও আমার কাছে যেটা মনে হয় দুটো জায়গায় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে তিনি দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং দলের যিনি সভানেত্রী আছেন তার অবস্থা আপনি বললেন, বেগম জিয়া এখনও হাসপাতালে আছেন, তার আরোগ্য কামনা করি আমরা সকলেই। এবং তারেক রহমানের উপস্থিতিটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে বিএনপি তো গত প্রায় 17-18 বছর ধরে ক্ষমতার বাইরে, আন্দোলন, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তারা এসছে এবং নির্যাতিত নিষ্পেষিত বলার অপেক্ষা রাখে না। আমি মাঠ পর্যায়ে নিজে দেখেছি যে বিএনপির নেতা কর্মীরা কিভাবে তারা নিগৃহীত হয়েছেন, কিভাবে তারা বছরের পর বছর নিজের বাড়ি ঘরে যেতে পারেননি। আমরা এমন একটা সময় আমি পেয়েছি তাদের সাথে দেখা করার জন্য আমাকে 3টা মিটিং পয়েন্ট চেঞ্জ করতে হয়েছে 2 ঘন্টার সময়ের মধ্যে। তো সেটা এই মুহূর্তে তার উপস্থিতিটা আমার মনে হয় বিএনপি দল হিসাবে উজ্জীবিত করার জন্যে, তাদের জন্য একটা উজ্জীবিত হওয়ার মতো একটা সুযোগ তৈরি করবে এবং ইতিমধ্যেই আমরা সেই আপনি বলেন সেই কিছু কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি। আর আরেকটা কথা বিশেষ
যে বিএনপি যতক্ষণ পর্যন্ত আওয়ামী বিরোধী রাজনীতি তারা করেছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু একটা একরকম প্রেক্ষাপটে ছিল। 5ই অগস্টের পরে কিন্তু প্রেক্ষাপট বদল হয়েছে এবং সেই বদলের জায়গাটাতে আমার মনে হয় যে এখন এই তারেক রহমানই একমাত্র বিএনপিকে তার এই পরিবর্তিত অবস্থার সাথে সাযুজ্য রেখে রাজনৈতিক আমি বলবো যে স্ট্র্যাটেজি বা কৌশল যদি বলেন সেটা সাজাবার কাজটা তিনিই একমাত্র করতে পারেন বলে আমার ধারণা। তো কাজেই বিএনপি দল হিসাবে তার উপস্থিতি, তার নেতৃত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবার যদি আমি আসি বিএনপির বাইরে, আজকে কিন্তু আমরা গত অগাস্টের পরে অনেক আশা ছিল বাংলাদেশের মানুষের এবং এটা খুব স্বাভাবিক। যে অবস্থায় ছিলাম তার থেকে তো বড় একটা আশা না থাকলে এত মানুষ আসলো কি জন্য রাস্তায়, এত মানুষ পরিবর্তনে যোগ দিল কেন? কিন্তু গত 1 বছর অধিক সময় যদি আমি হিসাব করি তাহলে মানুষের মধ্যে কিন্তু হতাশাও তৈরি হয়েছে। এটা সত্যি কথা। হতাশা বলতে হতাশাটা সেটা যদি বলেন সরকারের উপর হতাশা, আমার কাছে মনে হয় আমি নিজে মাঠ পর্যায়ে যেটুকু দেখি ব্যবস্থার উপরও কিন্তু মানুষের অনাস্থা তৈরি হয়েছে। কারণ মানুষ মনে করেছিল 5ই অগাস্টের পরে যে আমরা খারাপ জিনিস যেগুলো দেখেছি তার থেকে আমরা বেরিয়ে যাব, আমরা একটা সুন্দর বাংলাদেশ, সকলের জন্য বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বা গণতন্ত্রে ফেরত যাওয়ার জন্যে যে সম্ভাবনাটা সেটা বাস্তবায়িত হবে। কিন্তু আমার মনে হয় এখন এই জায়গাটাতে একটা দোদুল্যমনতা তৈরি হয়েছে এবং মানুষ যে আশা করেছিল সেই আশার মধ্যে কিন্তু এক ধরনের হতাশা বা এক ধরনের আশাহীনতার জায়গা তৈরি হয়েছে। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, ওসমান হাদির জানাজাটা যেটা আমরা দেখলাম গত বছরের আগস্ট মাসে যেটা দেখেছি, তারপরে এইরকম আরেকটা ঘটনা দেখলাম। আমার কাছে যা মনে হয়েছে, একজন সমাজ নিরীক্ষণকারী হিসেবে যদি বলেন যে মানুষ ব্যবস্থার প্রতি যে মানুষের কীরকম অনাস্থা তার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখেছি এই কারণে যে ওসমান হাদি গত জুলাই আন্দোলনে বা জুলাই আগস্টের আন্দোলনে সে স্থানীয়ভাবে অ্যাক্টিভ ছিল এবং সেই হিসাবে জুলাই যোদ্ধা হিসাবে সে পরিচিত, কিন্তু তার পরিচিতির উপরে কিন্তু সে জন আকর্ষণ তৈরি করতে পেরেছিল। এবং আমি নিজে কথা বলে মানুষের সাথে যেটা বুঝলাম যে শুধু সে মানুষের মনের কথাটাকে বলবার চেষ্টা করেছে এবং সেই প্রচেষ্টার সাথে কিন্তু মানুষ কানেক্টেড হতে পেরেছে এবং সেই কানেকশানটা তৈরি করার কারণে কিন্তু অপেক্ষাকৃত কম বয়সে আমি বলবো যে কম সময়ের মধ্যে সে এখানে এক মানুষের কাছে নিজের আবেদনটা তৈরি করতে পেরেছে। তো কাজেই এখনকার প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন জনাব তারেক রহমান আসছেন তখন কিন্তু মানুষের প্রত্যাশা, অগাস্টের পর মানুষের প্রত্যাশা অনেক উঁচুতে, এখন এসে হতাশা একটা তৈরি হচ্ছে। এটা তারেক রহমান আশার প্রতীক হিসাবে তাকে প্রমাণ করতে হবে এবং সেটা যদি তিনি করতে পারেন তাহলে সেটা শুধু বিএনপির জন্য না, আমি বলবো যে বাংলাদেশ যে এখন একটা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, একটা চ্যালেঞ্জই বলবো আমি, সেই চ্যালেঞ্জটাকে যদি আমরা অপরচুনিটিতে রূপান্তরিত করতে চাই তাহলে এখানে একটা সুযোগ তার সামনে আসবে এবং সেটা কতটা পারবো সেটা আমি জানি না, বা পারবেন সেটা জানি না, কিন্তু আমি বলছি যে এই সুযোগটা একটা তৈরি হবে। কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য, সবাইকে নিয়ে একসাথে আসা, যে পরিবর্তনগুলো মানুষ প্রত্যাশা করছে সেই পরিবর্তনগুলো ডেলিভার করা, এগুলো করতে পারলেই কিন্তু আপনি তখন নেতৃত্বের প্রতি মানুষের আস্থাটা ফেরত আসবে, যেটা এই মুহূর্তে আমার কাছে মনে হয়। এবং তিনি ছাড়া সেই সংগঠন শক্তি সমর্থন অন্য কারো আসলে সেটাও একটা বড় বাস্তবতা। মিস্টার পারভেজ করিম, এটার উপরে না আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে সর্বদার মতো আমি বলবো যে মোটামুটি আমি পুরাটাই একমত। ইংরেজিতে দুটো ফ্রেজ আছে, কামেত দ্য আওয়ার, কামেত দ্য ম্যান। তো সময় যখন আসে ঠিক সঠিক সময়ে সঠিক মানুষটি আসে। তো আমার মনে হয় যে বিএনপির জন্যে এই স্যার যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার যেটা বলছিলেন, 18 বছর যেভাবে ওদেরকে মানে নিপীড়ন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, যেভাবে ওদেরকে অপারেশন, সাপ্রেশন, অস্ট্রাসিজম করা হয়েছিল এবং উঠতে বসতে বলা হতো যে বিএনপি ইজ ফিনিশড, বা উঠতে বসতে বলা হতো যে তারেক রহমানের কথাটা নাম নিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে বলা হতো। তো এইটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল যে অহমিকা
বা হিউব্রাস যেটাকে বলে। তো অতি অহংকার যদি কেউ করে তাহলে এটার পরিণাম খুব খারাপ হয়। তো যাকে অনেকটা রাইট অফ করে দেওয়া হয়েছিল, ইনফ্যাক্ট তারেক রহমানকেও রাইট অফ করে দেওয়া হয়েছিল, জনাব তারেক রহমানকে এবং জামায়াতে ইসলামীকে, দুটো দলই কিন্তু, দুজনই কিন্তু এখন হচ্ছে একটা দল এবং একজন ব্যক্তি, এবং অবভিয়াসলি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অ্যাজ এ অ্যাক্টিং চেয়ারপারসন। তো এই দুটো ফ্যাক্টরি কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে এখন অত্যন্ত রেলিভেন্ট হয়ে গেছে। কিন্তু তার সাথে আবার আরেকটি ইংরেজি ফ্রেজ আছে, রাইট ম্যান, রাইট প্লেস, রাইট টাইম। সঠিক মানুষ, সঠিক বা উপযুক্ত জায়গা এবং সঠিক সময়। রাইট ম্যান টু লিড বিএনপি অফকোর্স বাই কমন কনসেনসাস। এটা হচ্ছে যে বিএনপির এখানকার নেতাদের নেতৃত্বে বা কর্মচারী যারা আছেন, যে তারেক রহমান ইজ দ্য পারসন টু লিড দেম ইন দ্য ফিউচার। রাইট প্লেস, বিএনপির এখন হচ্ছে নেতৃত্ব হালটা উনি সামলাবেন। প্রশ্নটা হয়ে থাকে হচ্ছে একটা হচ্ছে রাইট টাইম। কেন আমাদের, আমি এখানে রাইট টাইমটা আমি যেটা বলবো কেন, যে সবাই ভাবছিল যে অগস্ট 2024-এর 5 অগস্টের পরে তারেক রহমানের বোধহয় খুব তাড়াতাড়ি আপনি চলে আসবেন বা ঢাকায় আবার প্রত্যাবর্তন হবেন। এবং আপনি যে শুরু করেছেন প্রোগ্রামে, আপনি কিন্তু হিন্ট করেছিলেন যে এইটা নিয়ে উনি ওনার ফেসবুকেও একটা ক্রিপ্টিক একটা পোস্ট ছিল যেখানে এখানে আনসিন কমপ্লিকেশনস আছে। তো অবভিয়াসলি এখানে হচ্ছে বিহাইন্ড দ্য সিনস, এখানে হচ্ছে এইসব যে থাকতেই পারে, তো এটা রিজলভও করা হয়েছে। কিন্তু এর সাথে সাথে কিছু হচ্ছে যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার বললেন, কিছু রিজলভ মানে ইস্যু কিন্তু ওখানে ডেভেলপমেন্ট করেছে। এক হচ্ছে যে প্রথমে হয়েছিল যে এনসিপির আবির্ভাব। প্রথম দিকে কিন্তু অনেকেরই এখানে হচ্ছে আমি বলবো আনজাস্টিফাইড এবং আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস ছিল। কেন আমাদের এখানে 34% ইলেকটোরেট হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে 30-এর নিচে। তো আমাদের ইলেকটোরেটের এতগুলো যে 34% উপর যখন হচ্ছে যে 30-এর নিচে, তারা কিন্তু চাইবে হচ্ছে তারুণ্যের নেতৃত্ব। আচ্ছা, 1 2, এই যে এখানে ওসমান হাদি ফেনোমেনন এবং তার মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাকে যেভাবে যে কাপুরুষের মতো টার্গেটেড অ্যাসাসিনেশন করা হয়েছে, এবং এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়বদ্ধতার মধ্যেই পড়ে। যে এখন এই সময় যে তার জন্য যে ওসমান হাদির জন্য যে আউটপোরিং হলো সেন্টিমেন্টটা, এটা কিন্তু এখানে হচ্ছে এটা একটা ফেনোমেনন হচ্ছে যে ওসমান হাদির জন্য যতটুকু এই ফেনোমেনা মানে যেটা আপনি বলছেন, এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। নানা ঘটনা অভ্যুত্থানের পর থেকেই মব কালচার, যেটাকে সরকারের কেউ মানতেই চাননি মব, তারা বলতেন এটা প্রেশার গ্রুপ, এরা নিপীড়িত নির্যাতিত। তো এখন অবশ্য তারা রাশব্দ করছেন না, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারের উপরে। আমি ওইটার দিকে আসি, আমি আপনার ওই কথাটাও আসি, যদি সময় দিই এটা শেষ করে দেবো, ওই দিকে আসি। তো আপনি যদি এখন দেখেন ওসমান হাদির কথা হয়তো অনেকেই জাস্ট নামই শুনেছে, কিন্তু এই ওর দ্য মোমেন্ট ওয়েন হি ওয়াজ শট, অনেকে আবার ফেরত গিয়ে তার হচ্ছে যে পুরানো ইন্টারভিউগুলো, টক শোগুলো, যেমন আমি আসলে ওর নাম হালকা শুনেছি, কিন্তু আমি আসলে ওইভাবে যেমন এনসিপি যে ফ্রন্ট লাইনে যে নেতৃবৃন্দ যারা আছে তাদের কথাই শুনতাম। সো ঠিকই বলেছে হচ্ছে যে এখানে যে পপুলিস্ট যেটা, কিন্তু পপুলিস্টের সাথে সাথে হচ্ছে সেন্সিবল কথাবার্তা, এবং এই যে এখানে আউটপোরিং অফ যেখানে গ্রিফ, এবং এটার সাথে যে এখানে হচ্ছে ম্যাস মোবিলাইজেশন হলো, আপনি এখানে আপনার কথাটা উঠাতে পারেন যে এটার মধ্যে কি এখানে হচ্ছে যে এটা কি স্পন্টেনিয়াসলি হয়েছে নাকি বাই আর্টিফিশিয়াল ডিজাইন হয়েছে। আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি এটা স্পন্টেনিয়াসলি হয়েছে, কিন্তু ওটার এখানে ওসমান হাদিকে এখানে ওই কাপুরুষজনিতভাবে যে তাকে যখন অ্যাসাসিনেট করা হলো, ওইটার সুযোগে স্বার্থান্বেষী মহল যারা হচ্ছে যাদের নিজস্ব এজেন্ডা স্কোর করার কথা ছিল, তারা কিন্তু হচ্ছে নানান ধরনের আক্রমণ চালিয়েছে ডেইলি স্টারের উপর, প্রথম আলোর উপরে, উদীচির উপরে, ছায়ানটের উপর। এবং আমরা ভুললে হবে না যে আমাদের দীপুচন্দ্র দাসকে এখানে হচ্ছে যেভাবে নৃশংসতার সাথে প্রথমে ওকে পিটিয়ে মারা হলো, তারপর ওকে সবার সামনে এখানে আগুনে পুড়িয়ে এখানে হচ্ছে ভিডিওটা ধারণ করা হলো। দেখুন এখানে কিন্তু আপনার কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস কিন্তু একটা ইস্যুর মধ্যে চলে যায়। আপনি আপনার কথার মধ্যে যেটা এখানে ইঙ্গিত দিচ্ছিলেন, মব কালচার কিন্তু এখানে হচ্ছে এটা নতুন কিছু না বাংলাদেশে, বা এখানে ফেনোমেনন যেটা আছে, ফেনোমেননটাকে আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট, আপনি স্থায়ী না অস্থায়ী। এটার জন্য আপনাকে দেখতে হবে হচ্ছে 2014 বা 15 সময় যখন আপনার শাহবাগে যখন হচ্ছে জামাত ইসলামের যেখানে প্রথম সারি যে নেতাদের এখানে যখন ট্রায়াল হচ্ছিল, তখন কিন্তু আপনার শাহবাগে হচ্ছে যেখানে যেখানে শাহবাগে এখানে মঞ্চ হলো, তখন ডক্টর ইমরান এইচ সরকার বোধহয়, রিমেম্বার কারেক্ট, এখন তার নামও মনে করতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখেন তো সে কিন্তু তখন হচ্ছে যে হঠাৎ করে লাইমলাইটে শ্যুট করলো, এবং হচ্ছে যে ইয়াং
এখানে হচ্ছে যে ইয়াং একটা পোস্ট 71 জেনারেশন যাদেরকে মানুষ মনে করেছে যে অনেক কিছু তাদের কাছে প্রত্যাশা ছিল, কিন্তু অচিরেই দেখা গেল যে ক্ষমতার ধারে কাছে গিয়ে তারা হচ্ছে যে, এবং রুলিং আওয়ামী লীগের সাথে তাদের ক্লোজ অ্যাফিলিয়েশনের জন্য ইভেনচুয়ালি তাদের রেলিভেন্সটা হারিয়ে গেল। এবং আজকে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা বিতর্কিত হলো, এটাও কিন্তু এখানে কিছু এক অংশে কিন্তু ওই মব কালচারের কথাটা হবে। এবং যখন হচ্ছে যে অন্যায়ভাবে, কিন্তু মানে আজকের যে মব, সেই মবটা ছিল না, সেটার একটা অন্য প্যাটার্ন ছিল, অন্য ধারা। ওই মবটারই হচ্ছে, ওই মবের লেসেনটা হচ্ছে এখানে ওরা ডুপ্লিকেট করা হচ্ছে, অ্যাকশনটা করেছে, অ্যাকশন ধরবে। আপনার অডিয়েন্সে ডিফারেন্ট লেসেন্স আর দ্য সেম। আপনি হচ্ছে যে ওইটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করে এখানে করা হচ্ছে। আপনি এখন দেখুন এই অডিয়েন্স এখানে ওরা যারা বলছে যে এখানে হচ্ছে যে ওসমান হাদির হয়ে এটা করছে। আমি এখানে কোথাও শুরু করলাম তারেক রহমানের নিয়ে, আমি চলে গেলাম ওসমান হাদি, আবার ফেরত আসবো ওনার কাছে। ওসমান হাদির নিজস্ব ইন্টারভিউতে আমি যদি দেখি, এখানে দেখি ইউটিউব থেকে অবশ্যই, তো তখন উনি কিন্তু বলেছিল হচ্ছে যে প্রথম আলো আর ডেইলি স্টারের উপরে যদি এতই মানুষ বিরক্ত হয়, তাহলে ওটার আইডিয়াকে কনফ্রন্ট করতে হলে আইডিয়া লাগে। তো আইডিয়ার এগেন্সে তাহলে আপনি 10টা প্রথম আলো 10টা ডেইলি স্টার করেন। ও কিন্তু সেন্সেবল কনস্ট্রাকটিভ কথা বলতে, পপুলিস্ট হতে পারে কিন্তু সেন্সেবল কনস্ট্রাকটিভ। আপনি কিন্তু কথাগুলো কিন্তু, আল্লাহ জান্নাত নসিব করুক, তাকে অল্প বয়সে চলে গেছে, তার 7 মাসের একটা বাচ্চা, তার বউ বিধবা মা, এই আশা করি রাষ্ট্র এটার দায়িত্ব দিবে। কিন্তু কাজের কথাটা হচ্ছে যারা এটা করলো, যারা এই তাণ্ডব নৃত্যটা করলো, তারা আসলে ওসমান হাদিকে ওই লেগেসিটাকে ওরা রেসপেক্ট করে না। এতে তাদের নিজস্ব যে তাদের ভেস্টেড ইন্টারেস্ট ছিল ওইটা করলো। ফ্রি প্রেস বা ফ্রি মিডিয়া, যেটা নিয়ে এখানে আমরা বলতাম যে শেখ হাসিনার এখানে স্বৈরশাসন অবসান হয়েছে, তো এখন হচ্ছে যে আমাদের মিডিয়া এখন সত্যিকারে মুক্ত হয়ে গেল। তো সারা পৃথিবীর সামনে আমরা এখানে প্রমাণ দিলাম কি, যে মিডিয়ায় এখনও হচ্ছে যেখানে নিপীড়ন হয়। এবং এখানে হচ্ছে আমরা এতদিন, আমরা প্রথম 1 বছর আমরা আমি জোর গলায়, অন্তত আমি তো বলেছি বিদেশি মিডিয়ার সাথে সব ইন্টারভিউতে এখানে, যে ভারতের যে এখানে যে ওদের অ্যালিগেশনস, যেখানে মৌলবাদের উত্থান, বা এখানে হচ্ছে যে এখানে অন্যান্য ধর্মের বা অন্যান্য মতাদর্শের লোকদের প্রতি এখানে হচ্ছে সহিষ্ণুতা কমে যাওয়াটা, এটা একেবারে হচ্ছে ডিসইনফরমেশন। কিন্তু যারা ওই দিন এটা কাজটা করলো ইন ফ্রন্ট অফ লাইভ ক্যামেরা, লাইভ টেলিকাস্ট, নিউ ইয়র্ক টাইমসও পর্যন্ত চলে আসছে, যারা হচ্ছে ট্র্যাডিশনাল ডক্টর ইউনুসের বড় সাপোর্টার। তো নিউ ইয়র্ক টাইমসের মতো জায়গায়, এবং ইউএন এর স্পেশাল যেখানে রিপোর্টে আইরিন খানের যে এখানে রিপোর্টে যেগুলো আসে, একটাও কিন্তু বলছে না যে এই সরকারের আমলে মিডিয়ার অধিকার, মানবাধিকার, মাইনরিটি রাইটস একটাও হচ্ছে যে এখানে সুরক্ষিত হয়েছে। এবং তাহলে আমরা এবং এটা কি হলো, পুরো বিশ্বের বাজারে, বিশ্বের এখানে পারসেপশনে বাংলাদেশ আনসেফ কান্ট্রি, এটা কিন্তু এই ইমেজটা পোর্ট্রে করা হলো। তো আপনি এখন তাহলে বলেন যে আগে যে জুলাই আগস্ট 2024 সালের যে স্পিরিটটাকে যদি আপনি অ্যালাইভ রাখতে চান, তাহলে যারা এই কাজটা করলো, এই মবের এখানে আড়ালে যারা প্রিমেডিটেটেড ভায়োলেন্সের কাজটা করলো, তারা কি জুলাই আগস্ট 2024 সালের এই স্পিরিটটাকে ওরা রেসপেক্টটা প্রদর্শন করেছে? 1, 2, সারা বিশ্বের সামনে দেখিয়ে দিল কি ডেইলি স্টার, প্রথম আলো কি, এটা তো একটা কোম্পানি দ্বারা ওন্ড, ট্রান্সকম কর্পোরেশন। তো এটা কি ব্যক্তিগত মালিকানার আন্ডারে। সারা বিশ্বে অর্থনীতির প্রথম নিয়ম হচ্ছে ব্যক্তিগত মালিকানার সম্পত্তিকে আপনাকে এটা সুরক্ষা দিতে হবে। প্রাইভেট প্রপার্টি মাস্ট বি প্রোটেক্টেড। আমরা এখানে হাই হাসান হাই হোসেন বলে আমরা এখানে মাতম করে বলছি যে আমাদের বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে, আমাদের দেশি বিনিয়োগ কমে যাচ্ছে। এখন এইরকম আপনি যদি সিনারি দেখেন, আমি একদম এখানে সোজা ভাষায় বলছি, এইরকম দৃশ্য যদি আপনি অবলোকন করেন, কোন বিদেশি সাহসী এখানে বিনিয়োগ করবে? আমাদের তো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যে আমাদের একটা রাউন্ড টেবিল হয়েছিল, যেটা আপনিও এখানে প্রেজেন্ট ছিলেন, তো ওখানে একজন লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো বলছিলেন যে আমার এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমার এখানে ফাইন্যান্স অ্যাডভাইজার যিনি আছেন, বা কমার্স অ্যাডভাইজার যে আছেন, বা চিফ অ্যাডভাইজার যে আছেন, তাদের কাছে আমরা প্রবলেম নিয়ে যেতে পারি না। কিন্তু তামিলনাড়ুর চিফ মিনিস্টার তাকে রেগুলারলি মেল করছেন যে তুমি এখানে বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, তুমি আমাদের দেশে বিনিয়োগ করো। তাহলে আমরা যে আমাদের দেশে এখনই অলরেডি আমাদের অর্থনীতিকে এখানে প্রবৃদ্ধির হার কমে গেছে, শিক্ষিত এখানে স্নাতকদের মধ্যে এখানে বেকারত্বের হার 29 থেকে 30%, 3.5 কোটির মতো লোক হচ্ছে আপনার হচ্ছে দারিদ্র্য সীমানার নিচে, এবং হচ্ছে 1% জনগণ হচ্ছে 54% হচ্ছে সম্পদের অধিকারী। এইরকম একটা অবস্থায় যদি এইরকম রাজনৈতিক অস্থিতিশীলতা হয়, এবং তরুণদের মধ্যে একটা মোহভঙ্গ আছে, ওরা জানে না যে
এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিজের মধ্যে কেউ তাদের অ্যাসপিরেশনস রিফ্লেক্ট করতে পারবেন না কিনা, এবং ইউথ লিডার অনেকেই চলে আসে। তো জনাব তারেক রহমান যখন আসে তার সামনে কিন্তু এখন অনেক চ্যালেঞ্জ, এবং ভুললে চলবে না সামনের ফেব্রুয়ারি 12 তারিখে আমরা কিন্তু এখন মনে করছি এটা করোনেশন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে অভিষেক হচ্ছে না, কিন্তু এখনও নির্বাচন হতে হবে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা অবস্থায় উন্নতি হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে যে তারপর আপনি নির্বাচনটাকে জিততে হবে, এবং অবশ্যই তার আগে আবার ভূ রাজনৈতিক যে অস্থিতিশীলতা, এটা আবার বাংলাদেশের উপর কী প্রভাবটা পড়ে। এই আলোচনা আপনার কাছ থেকে শুনতে আমি আবার আসবো। অ্যাম্বাসাডার হুমায়ুন কবির যে আবহাওয়ার চিত্রটা তুলে ধরলেন, রাজনৈতিক আবহাওয়া বাংলাদেশে, ওসমান হাদির মৃত্যু, তার আগের থেকে আসলে গত 1.5 বছরে বা 13 মাসে 14 মাসে যা হয়েছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে অনেক ডায়ালগ হয়েছে বা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, রিফর্মের অনেক রেটরিক আমরা শুনেছি, অনেক কমিশন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই দাঁড়ালো না। দাঁড়ালো যে একটা নির্বাচন হবে, একটা গণভোটের সঙ্গে হবে। গণভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে অনেকের মধ্যে এখনও পর্যন্ত পরিষ্কার না এটা কিভাবে হবে, মানুষের জন্য সচেতন কিনা। যদি আমি আজকে দেখলাম যে ভোটারদেরকে সচেতন করা বা ভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য একটা উদ্যোগও নেওয়া হয়েছে, সরকারের দিক থেকে একটা কমিটিও সম্ভবত করা হয়েছে, এবং রাজনৈতিক যে নতুন নতুন বয়ান সামনে হাজির হলো। আপনি নিজে মুক্তিযুদ্ধ 71 এগুলোকে একেবারেই সরিয়ে দেয়া বা এই আলোচনা আমরা দীর্ঘদিন যাবৎ বিগত সরকারের, যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, তার আমলে আমরা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছি, ইনক্লুসিভ গভর্নেন্সের কথা বলেছি, সেগুলো এখন পুরো আলোচনায় অনুপস্থিত। হবে কি আমরা নেচে গিয়ে ভোট করব, আমরা উৎসব ঐতিহাসিক ভোট করব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সবটাই অনুপস্থিত। এবং নির্বাচনের ঘোষণা যেদিন আসলো সেদিনই তো আমরা চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন। হ্যাঁ, শিডিউল ঘোষণা হলো, তারপরে ওসমান হাদি, তার আগে চট্টগ্রামে একজন প্রার্থী মনে আছে এরশাদুল্লাহ, এবং তারপরে যেগুলো হলো যে ভ্যান্ডালিজম আমরা দেখলাম পত্রিকা অফিসে, কালচারাল অর্গানাইজেশন, রহস্যজনক মৃত্যু। সো এগুলো সারা দেশে, দীপুচন্দ্রের কথা বলেছেন, ডিপ্লোম্যাটিক মিশনও আমরা দেখলাম চট্টগ্রামে একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের বাড়িতেও আক্রমণ করা হলো। সব মিলিয়ে আসলে নির্বাচন তো চাই আমরা সবাই, নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, একটা ভালো নির্বাচন হওয়া দরকার, কিন্তু আসলে কিসের নির্বাচন করতে চাচ্ছি আমরা, বা আদৌ নির্বাচন শেষ পর্যন্ত করতে পারবে কিনা। এবং এখানেই আমার প্রশ্ন যে মিস্টার তারেক রহমান দেশে এসে এত বছর পরে এত জনসমর্থন নিয়েও, এরকম এত বড় সংগঠন নিয়েও, তার সামনে আসলে যে চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব আসলে তার একার না, কারণ সরকারে যারা আছেন তাদের দায়িত্ব আর তারেক রহমান নিতে পারবেন না। তারেক রহমানের নিয়ন্ত্রণে তো আর পুলিশ নেই, প্রশাসন নেই, সশস্ত্র বাহিনী নেই, কেউ নেই। কিন্তু বাকি যে কালচারটা, এই যে মব কালচার যে আমরা তৈরি করলাম এবং সেটাকে যেভাবে প্যাট্রোনাইজ করা হলো, সেটার সঙ্গে মীমাংসা কীভাবে, এর মধ্যে তো ভূ রাজনীতির প্রসঙ্গ আছে, আমরা সেই প্রসঙ্গ আলোচনা আসবো, ভারতের সঙ্গে সম্পর্কের ইস্যুটা, অন্যান্য ইস্যু। ইতিমধ্যেই বাংলাদেশে গত কয়েক বছর অনুপস্থিত অনেক প্লেয়ার যারা খুব সুবিধা করতে পারছিল না, তারা এখন অনেকখানি লাইমলাইটে চলে এসেছে, এবং সরকারও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভারত ঠেকাও বলে তাদেরকে আবার কাছে টেনে আনতে হচ্ছে। সো সেই আলোচনাটা আমরা না হয় পরের পর্যায়ে পড়ি, কিন্তু তার আগে যে অংশটা আমি বললাম সেই অংশ নিয়ে আপনার মতামত। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করলেন। তো আমি আপনি বলছিলেন আমরা যদি 71 সাল থেকে দেখি, 71 সালটা মানে যুদ্ধ, আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে তো স্বাধীন হয়েছিলাম, মুক্তিযুদ্ধ বলি আমরা। যে কোনো যুদ্ধ বা যে কোনো ধরনের ভায়োলেন্স, যেটা ওয়াইড স্প্রেড ভায়োলেন্স, যেখানে সমাজ সকলেই প্রায় সংযুক্ত হয়ে যায়, আইদার পারপিট্রেটর অর ভিকটিম অর রেজিস্ট্যান্স ফাইটার, যেভাবে আপনি চিত্রিত করেন। আমরা 71-এর পরে কিন্তু এইবার গত জুলাই আগস্টে আমরা যেটা দেখেছি, এটা কিন্তু এক ধরনের সর্বগ্রাসী আপনি বলতে পারেন যে ভায়োলেন্স বা সংঘাত হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। তো এখন যে ভায়োলেন্স যখন হয় তখন কোয়ারশন ইউজ হয়, দুই দিক থেকেই হয়। আমরা দেখেছি সরকারের দিক থেকে তারা সর্বোত্তম চেষ্টা তারা করেছে, সবচেয়ে নোংরাভাবে ভায়োলেন্স ব্যবহার করা, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, যেটা বাংলাদেশে আগে কখনো আমরা দেখি, ইভেন 71-ও এইরকম ঘটনা ঘটেনি। এবং
পাল্টা দিক থেকে এখন কিন্তু প্রতিরোধ যখন হয় তখন কিন্তু আপনিও সেটাকে সেই ইন্টেন্সিটি নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। এবং এর মধ্য দিয়ে যেটা হয়, সমাজে ভায়োলেন্স বা সহিংসতার একটা লেজিটিমেসি তৈরি হয়, যেটা একটা মাধ্যম। আমরা সকলে এই মাধ্যমে অংশগ্রহণ করছি এবং এটাকে আমরা বৈধ একটা ব্যবস্থা বলে ধরে নিই। এখন যেটা আমাদের দরকার ছিল, যে জায়গাটায় আমরা এর থেকে যে শিক্ষাটা নিতে পারি, সেটা হলো, এটা আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি বিভিন্ন সংঘাতপূর্ণ দেশে কাজ করার সুযোগ হয়েছে, সেই অভিজ্ঞতায় আমি দেখেছি আপনি কোয়াশন দিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। কারণ গত জুলাই আগস্টে এই দেশে বলপ্রয়োগের সর্বোত্তম মানে সর্বোচ্চ বলপ্রয়োগ হয়েছে। এখানে প্রমাণিত হয়েছে যে বলপ্রয়োগের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন না। তার অর্থ একটা লেসন হলো এইটা। এখন যেটা হয়েছে, এর বিপরীতে যেটা দরকার ছিল আমাদের, যেটা আমরা করতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি আত্মসমালোচনার দৃষ্টিভঙ্গিতেই বলবো, এখানে আপনাকে অল্টারনেটিভ মিনস অফ সোশ্যাল ম্যানেজমেন্ট দরকার ছিল। একটা হচ্ছে অতি উঁচু নৈতিক মানদণ্ড, অর্থাৎ সমাজে মানুষ যেটাকে দেখবে এবং যেটা গ্রহণ করবে, যে না আমরা এইটার থেকে এটা ভালো জিনিস, এটা হলো একটা বিষয় আপনার লাগবে। আরেকটা হচ্ছে আপনার কনসালটেটিভ মেকানিজম, অর্থাৎ যেখানে আপনি কোয়াশনের বিপরীতে পারসুয়েশন, যেটা এই পারসুয়েশন টুলটাকে ব্যবহার করার জরুরি প্রয়োজন ছিল। মুশকিল হচ্ছে গত 15 মাসে বা 16 মাসে যাই বলেন আপনি, এই জায়গাটাতে আমাদের দুর্বলতা, আমরা তার কোনোটাই দেখতে পাইনি। এখানে কোনো নৈতিক মানদণ্ড, যেটা বলপ্রয়োগের বিপরীতে যেটা দরকার ছিল, মানুষের প্রত্যাশা ছিল যে আমরা একটা উঁচু নৈতিকতার মানদণ্ড, যেই মানদণ্ড আপনার বিহেভিয়ারকে, সোশ্যাল বিহেভিয়ার বা কালেকটিভ বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করতে পারতো, আপনাকে একটা দিকে গাইড করতে পারতো, সেটা আমরা করতে পারিনি কথা বলতে কি। এবং এই ধরেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যেও কি আমরা দুর্নীতির গল্প শুনিনি? আমরা শুনিনি যা সুবিধা নেওয়ার কথা। তো এইটা হলে তাহলে সেখানে মানুষ হতাশ হচ্ছে, একটা উপাদান। যখন আপনি এইরকম একটা হতাশা বা ভ্যাকুয়াম তৈরি হয়, তখনই আপনার ওই আগে শেখা ভায়োলেন্সটাকে আপনি তখন আবার বড় করেন, মানে এটাকে আবার আপনি গ্রহণ করেন এবং সেটা আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার ছোট স্কেল বলেন, আপনার পলিটিক্যাল স্পেস বলেন, আপনি সেটাকে ব্যবহার করেন। আমরা সেটাই দেখছি। সেটা দীপু দাসকে আমরা যদি একেবারে স্থানীয়, একেবারে অচেনা জায়গায় যদি বলেন, সেখানেও 10-15 জন লোক মিলে কাজটা করেছে। ভালুকাতে আপনি এখানে আসেন, এখানে কয়েকশো লোক মিলে প্রথম আলো ছায়ানট ধ্বংস করেছে। আপনি দেশের বিভিন্ন জায়গায় এই সমস্যাটা আমরা দেখছি। তো কাজেই এখন এই জায়গাটাতে এখান থেকে বেরোবার রাস্তা এখন আপনার একটা নির্বাচন, অর্থাৎ আরেকটা বৈধ ব্যবস্থার মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি, এবং তার স্বীকৃত পদ্ধতি হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে যিনি জিতে আসবেন মানুষের, তখন আপনি ওই নৈতিক জায়গাটা, যেটা বললাম প্রথমে, তাকে আমরা একটা নৈতিকতার সর্বোচ্চ জায়গায় নিয়ে তার নেতৃত্ব আমরা মেনে নেব। এই হচ্ছে প্রেমিসটা। এবং সেটা আমি এই জন্য প্রেমিস হিসাবে বললাম যে এখন এই জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাদের সকলকেই, আজকে যদি বলেন সরকার নির্বাচন, এই সরকারের দায়িত্ব, ওই সরকার নিশ্চয়ই নেতৃত্বে আছে, কিন্তু এই সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন, সকলেরই প্রয়োজন আজকে। এবং নাগরিক সমাজ, আমরা যা ভোটাররা আছি, আমাদেরও অংশগ্রহণ প্রয়োজন। তবেই আপনি এই জটিলতা, এখনকার যে ভ্যাকুয়াম বলেন বা একটা জটিল অবস্থার মধ্যে আছি, এর থেকে আমরা একটা বেরোবার রাস্তা খুঁজে পাবো। সেই রাস্তায় আমরা কতটা সফলতা অর্জন করে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, আমি সেখানে যাচ্ছি না, কিন্তু আমরা সেই জায়গাতে আছি। এখন এই জায়গাটা তো আপনি যেটা বললেন, এখানে একটা নির্বাচন হবে আগামী সংসদের জন্যে, পাশাপাশি গণভোট একটা। আমি যেটুকু দেখতে পাচ্ছি, এবং এটা আমি সরকারে যারা আছেন তাদেরকে আমি শেয়ারও করেছি, বলেওছি, আমি গত কয়েক মাসে প্রায় ধরেন 10টা মতো জেলা আমরা ঘুরে আসছি, বিভিন্ন নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কথা বলেছি। এই গণভোটটা নিয়ে বড় ধরনের একটা শূন্যতা বিরাজ করছে, মানুষ বুঝতেই পারছে না। প্রশ্ন আমাকে এরকম করে, বুঝতেও পারছে না, আগ্রহ নাই, কারণ জাতীয় নির্বাচন তার আগ্রহ প্রতীকে, তার আগ্রহ প্রার্থীতে। আপনি তো জানলে আগ্রহ হবে মানুষ, মোটেও। তারা বলছে যে ভোট হবে, তো আমি ভোট সিল প্রতীকে, তো ওইটা আমি গণভোট নিয়ে কী করব? আর গণভোটটা কেনই বা প্রয়োজন? আমি তো এখানে সংসদ নির্বাচন করছি, তাহলে আমার গণভোটটা কেন প্রয়োজন?
এখন এই ব্যাখ্যা আমি ব্যক্তিগতভাবে মানুষকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি যে কালেকটিভলি বলেন এখনও সেই অবস্থা নাই, মানুষের কাছে স্বচ্ছ ধারণা নাই। সরকার এই উদ্যোগ নিচ্ছে, আমি মনে করি এটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা খালি ফরমায়েশি উদ্যোগ, বা আমি সরকারের লোক হিসেবেই বলছি, এই সরকার এটা মূলত আনুষ্ঠানিকতার দিকে থাকে। কিন্তু আমার যেটা আশঙ্কা, যদি এই গণভোটটার ব্যাপারে হয় মানুষ যদি এর ভোট না দেয়, ওইটাতে সিল দিয়ে দিল, এটা খুব কিছু কাজ করলো না, তাহলে তো আপনি আর কিছু পাবেন না। এইরকম একটা যদি হয়, তাহলে গত 10 মাস ধরে এই কনসেনসাস কমিশন যে কাজগুলো করেছে, গোছগাছ করে নিয়ে আসছে, হ্যাঁ এটা সব সমস্যার সমাধান করবে না, কিন্তু অন্তত কিছু কিছু ভারসাম্য আনবার জন্য যে সুযোগটা তৈরি হয়েছে, সেটাও কিন্তু ভেস্তে যাবার একটা কারণ। আপনি যদি ভোট না পান, মানুষ যদি ভোট না দেয়, এই রেফারেন্ডামের কাগজে যদি মানুষ হানা বলে, কিছুই না বলে, দেন আপনি তো কিছু করতে পারবেন না। তা কাজেই এই জায়গাটাতে আমার ধারণা শুধু সরকারের পক্ষে না, সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ইয়েস নো এটা জনগণের সিদ্ধান্ত, কিন্তু সকলে অন্তত যদি এটাতে অ্যাক্টিভ না হয়, আপনার 2 মাস সময় নাই, আপনি এই 12 কোটি ভোটারের কাছে কিভাবে পৌঁছবেন? এটা তো একটা দিক গেল, কিন্তু আরেকটা হচ্ছে যেটা ভালো ভোট। আমি প্রধান উপদেষ্টার মতো উৎসব মুখর বা নেচে গিয়ে ভোটের কথা বলছি না, আমি বলছি এটা ভালো ভোট। আমি ওই ইনক্লুসিভ ভোটের পার্টও না হয় নাই বা গেলাম, কারণ এটাতে যেহেতু কারো কারো অ্যালার্জি আছে, বাট যা আছে তার মধ্যেও একটা ফ্রি ফেয়ার ভীতিহীন সেটা করার এবং ভীতিহীন শান্তিপূর্ণ নির্বাচন, আপনি সেটার কোনো প্রস্তুতি দেখেন? এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে বলবো যে আজকে পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষের মধ্যে সংশয় আছে, কিন্তু এটাও বলবো যে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে না, মানুষ তো ভোট দিতে মানুষ, চেয়েছে কারণ গত 3টা 17 বছর ভোট দেয় ধরে। নাই, এবং যেটা পারভেজ আব্বাসী বললেন সত্যি কথা, এই যে তরুণ প্রজন্ম প্রায় 3 কোটি ভোটার তো একেবারে হিসেবেই আছে, এইরা কিন্তু কখনো ভোট দেয়নি, যার 18 থেকে 30 ভোট দিতে চায়, কিন্তু ভোট দিতে পরিবেশটা লাগবে, পরিবেশটা তো তার লাগবে, সে তো জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে যাবে না। পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমরা দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে প্রার্থীরাও ভোট কেন্দ্রে যান না। না, সে তো বটেই, এটা তো জান দেবে না কেউ ভোট দিতে গিয়ে। তো কাজে এখানে সরকারের দিক থেকে তো সরকার বলছে, নির্বাচন কমিশন বলছে, কিন্তু আমি মনে করি যে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নয়নের জন্য সকলেরই অংশগ্রহণ, সক্রিয়ভাবে অংশগ্রহণ প্রয়োজন, কাজেই এই রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলের সাথে বসে, এবং যে কোনো পর্যায়ে, সেটা আমি বলছি না কি নির্বাচন কমিশন নেবে কি সরকার নেবে, এখানে সকলের সাথে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সহমতে আসা দরকার, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করব, এই প্রতিশ্রুতিটা পাবো। জি, পারভেজ ভূ রাজনীতির কথা বলছিলেন, এবং আমরা দেখছি যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানা পর্যন্ত এখন আর নেই, উত্তেজনাটা ক্রমশ বাড়ছে, এবং এই উত্তেজনা বাড়িয়ে দেবার জন্য আবার কোনো শক্তি 2 দেশেই এখন বেশ সক্রিয়, এবং দুপক্ষেই এমন কথাবার্তা হচ্ছে যে একটা যুদ্ধ এখনই করতে হবে, আর প্রতিরোধ নয়, এখন প্রতিশোধ নিতে হবে। সো একটু শুনতে চাই, এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবির কাছ থেকে আপনি যখন এটা কথাটা উঠিয়েছেন, এটা হচ্ছে কি, আমরা বাংলাদেশিরা কিন্তু আমরা একটা ব্যাপারে আমাদেরকে ক্রেডিট দিতে হবে, যে একমাত্র বোধহয় আমাদের ওই রেডিমেড স্যালাইন যেটা আমাদের দেশ থেকে আসছিল, এবং হচ্ছে মাইক্রো ক্রেডিটটাও কিন্তু অ্যাডাপ্টেড, এটা প্রথমে সাউথ আমেরিকাতে শুরু হয়েছে, কিন্তু সাকসেসফুলি এখানে ইমপ্লিমেন্টেড হয়েছিল। তো আমরা কিন্তু সব কিছু কিন্তু খুব ভালো মতো বাইরের জিনিসগুলো অনুকরণ করতে পারি, এবং ওটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। ইন্ডিয়া থেকে আমরা একটা খুব ভালো জিনিস শিখে ফেলেছি, উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তাদের কাছ থেকে, এবং আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএসের যেখানে পলিটিক্যাল পার্টি বিজেপি বা অ্যাফিলিয়েটেড যারা আছে, বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি বা হচ্ছে বজরং দল, এদের কাছে দুটো একটা খুব সুন্দর সুন্দর জিনিস শিখেছে, যেটা বর্তমানে মোদী সরকারের, ভারতীয় প্রধানমন্ত্রী মোদী সরকার খুব সাকসেসফুলি করেছে, এটা আমরাও অ্যাডপ্ট করেছি। এক, ব্লেম এভরিথিং অন দ্য নেইবার, যে প্রতিবেশীর উপরে একটা যে পারপিচুয়াল এনিমি ক্রিয়েট করা, এবং 2, the state is not accountable for anything that is going wrong. C, the state will take credit for everything. এখন আপনি আপনাকে বলি, এখন একে একে বলি, কলম্বো সিকিউরিটি কনক্লেভে যে লাস্ট যেটা মিটিংটা হলো নিউ দিল্লিতে, তখন আমাদের বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা যেখানে অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের জনাব খলিলুর রহমান গেলেন,
এবং অজিত দোভালের সাথে অনেকক্ষণ মানে বেশ এখানে আলোচনা হয়েছে এবং তারপর আমরা দেখলাম সারপ্রাইজিংলি বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়াতে এখানে হিটটা মানে ওয়ার অফ ওয়ার যেটা হচ্ছে কারণ এটা হচ্ছে এতকাল হচ্ছিল যে মিডিয়া ওয়ার ছিল। সো এখন এই মিডিয়া ওয়ারটা কিন্তু একটু কুল ডাউন করলো। আচ্ছা, দ্বিতীয় স্টেপ আমরা যখন দেখলাম, আপনার প্রোগ্রামেও বলেছি, বেশ কয়েকটা জায়গায় বললাম, শেখ হাসিনার যে এখানে হচ্ছে যে এখানে ওই আদালতে যে রায় আসলো, মৃত্যুদণ্ড করলো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মেজার্ড একটা রিয়াকশন হলো। তো জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে এখানে কুল ডাউন করছিল এখানে মানে, এবং তারপর ওরা যেটা বললো হচ্ছে যে জনাব এখানে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, হাসপাতালে ছিলেন, আমার মনে হয় যতদূর মনে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার এক্স হ্যান্ডেলেও এখানে ওনার আরোগ্য লাভ করে এখানে একটা টুইট দিয়েছেন। তো এটা হচ্ছে একটা এনগেজমেন্ট, যে দে আর উইলিং টু এনগেজ উইথ আদার্স, খুব ভালো কথা। এখন দেখুন, আপনি বললেন না যে এখন দুটো দেশই তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্যে, রাজনৈতিক ফায়দার জন্যে ওরা কিন্তু এখন এই সম্পর্কটা খারাপ করছে। ইন্ডিয়া কিন্তু পুশিন, এটা কিন্তু ওরা পুশিন অন অ্যান্ড অফ করে যাচ্ছে, এবং আমাদের তো শুধু পশ্চিমবঙ্গের উপর আমাদের অবসেশন আছে, বাট আমাদের সাথে তো ত্রিপুরা, তারপর এখানে হচ্ছে মেঘালয়, এইসব দেশগুলো তো এখানে হচ্ছে আমাদের এখানে বর্ডারটা আছে, আসাম। তো পুশিনের এখানে চেষ্টা, এখানে পুশ ব্যাক, এটা একটা ছিল। এবং দুই, ভারতের জন্যে বা ভারতের সাথে কিন্তু আবার এখন হচ্ছে অ্যাসেন্ডেন্সি হচ্ছে বিজেপির। এখন হচ্ছে যেটা কোনো কালই ছিল, কারণ এতকাল ছিল ভারতের ইনস্টিটিউশনস ওয়ার মোর অর লেস ইন্ডিপেন্ডেন্ট, সেকুলার, জুডিশিয়ারি, বিউরোক্রেসি, আর্ম ফোর্সেস। তো এখন কিন্তু মোদির আন্ডারে এখানে লাস্ট যেখানে যে টানা 12 বছর যেরকম আছে, এটা একটা অদ্ভুত এখানে একটা কম্বিনেশন হয়েছে, যেটা বাংলাদেশেও হচ্ছে এক অর্থে, যে মিডিয়া হাউস, তারপর হচ্ছে আপনার কিছু কিছু শিখেছে, ওরাও শিখে আমরাও শিখে। এককালে তো আমরা সবাই একই দেশে ছিলাম, তো এখানে আমাদের মধ্যে প্রতিবেশীর মধ্যে দেওয়া নেওয়া চলে। তো এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস যারা আছে, ধনকুবেররা, তারপর হচ্ছে মিডিয়া, এখানে হচ্ছে রাজনীতিবিদরা, তিনজনের মধ্যে এখানে সংমিশ্রণ হয়ে গেছে, উগ্র এখানে রাইট, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা দেয়। এখন হচ্ছে বিহারে ইলেকশনটা ওরা হচ্ছে ল্যান্ডস্লাইডে জিতলো। এখন ওদের লাস্ট ব্যাস্টিয়ন হচ্ছে যে মানে এবং এটা হচ্ছে যে এখন হচ্ছে পুরো বিজেপি এবং আরএসএসে মোদির হচ্ছে এখানে হচ্ছে একচ্ছত্র এখানে আধিপত্য আছে। মাঝেই নির্বাচন যখন হয়েছিল এখানে ভারতে, তখন একটু চাপে পড়েছিল যখন বিজেপি এখানে ভোট শেয়ার কমে গেছিল। একটাই মাত্র বাকি আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে এটা হারানোর জন্যে বাংলাদেশি ন্যারেটিভটা এবং বাংলাদেশে এখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার ও নিপীড়ন যেটা আছে সেটাকে প্লে আপ করা। এই জন্য আপনি দেখবেন ওখানকার আনন্দবাজার পত্রিকা, এবিপি বা হচ্ছে রিপাবলিক টিভি, এখানে হচ্ছে কনস্ট্যান্ট একটা ইনফরমেশন এখানে বেড়া আছে। এখন এর সাথে সাথে আছে হচ্ছে বিজেপি যে ওয়েস্ট বেঙ্গলের যে নেতৃত্ব যেখানে আছে, তো ওয়েস্ট বেঙ্গলের নেতৃত্ব যারা আছে বিজেপি, তারা কিন্তু চাইছে হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে এখানে আরও হচ্ছে এই ন্যারেটিভে আনুক, যাতে হচ্ছে বাংলাদেশ থেকে যারা 47 বা 47-এর পরে যারা গেছে এখানে ভারতে, তাদের এখানে যে তাদের যে এখানে যে বংশধর যারা আছে তাদের কাছে ভোটটা পাওয়াটা, এটা হচ্ছে এখানে। এবং তখন করলে ওদের এনআরসি এবং সিএ, কেন ওখানে পশ্চিমবঙ্গে 30% হচ্ছে মুসলমান এখানে আছে, তখন কিন্তু বিজেপির জন্য এটা বিশাল বড় একটা সুযোগ দিবে। আচ্ছা, এটা হচ্ছে ওদের ব্যাপার। বাংলাদেশে কি? বাংলাদেশে দেখুন, আপনি ধরুন একজন প্রথমেই যখন হচ্ছে ওসমান হাদি, যে একটা নির্বাচনী প্রার্থী, ঢাকা 8 আমাদের এলাকা থেকে, তাকে দিনের আলোতে ব্রড ডে লাইটে হি ওয়াজ শট, উইচ প্রুভ টু বি ফেটাল। এখন তারপর আমরা হঠাৎ করে একটা জেমস বন্ডের মতো কাহিনী দেখলাম যে কিলার হচ্ছে একজন, একটা ছবি চলে আসলো। তারপর হঠাৎ করে সবাইকে এখানে আমাদের এতগুলো প্রোটেকশন, এখানে যে আমাদের বিজেপি আছে, আর্মি আছে, পুলিশ আছে, সবাইকে ছেড়ে সে বর্ডার পার হয়ে চলে গেল। আচ্ছা, হতে পারে, কথাটা আমি বলছি উড়াতে পারছি না, কারণ আমার কাছে তো তথ্য এখানে ইনকোয়ারি করতে হবে। এইটার প্রাথমিক এখানে ফেলিয়ার কার? আমি তো হলে প্রথমে সরকারকে যে গেছে তার কিন্তু তথ্য প্রমাণ, মানে প্রমাণ কিন্তু এটা একটা ন্যারেটিভ আসছে, ন্যারেটিভ। এবং দেখুন এই কিন্তু এর আগে গ্রেপ্তার হয়েছে, জামিন পেয়েছে, এই এবং তার সাথে আবার আইনজীবী আবার সব বিএনপির পক্ষে, তারপর এবং দেখা গেল বিএনপির এক নেতার উপর এখানে সন্দেহ এখানে তীর ছুড়লো, বিএনপির নেতৃবৃন্দরা আবার হচ্ছে জামাতের দিকে তীর ছুড়লো। তো এবং হালে কিন্তু এনসিপির যে এখানে নেতা, যেখানে যে আগে
এই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে উপদেষ্টা হিসেবে ছিল নাহিদ, সে তো সরাসরি অন্য একটা কথা বলছে, যেখানে হচ্ছে যে ওসমান গনি হত্যার সাথে ওসমান হাদি এখানে হত্যার সাথে এখানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা জড়িত। এখন তার ওয়ার্ডস, হিজ ওয়ার্ডস, নট মাইন, হি হ্যাজ টু এক্সপ্লেন ওয়াই হি ইজ সেইং সো। বাট সাধারণত নাহিদ কিন্তু হচ্ছে, যেটা আমি অবজার্ভ করেছি, সে কিন্তু একটা সব জিনিস একটু মেপে মেপে বলে। এটা আমার এখানে এবং কিন্তু বাকি এনসিপি নেতৃবৃন্দের সাথে তার কিন্তু একটা গুণগত ফারাক আছে। আমি বলছি এখন সে যখন বলছে তাকে এটা এক্সপ্লেন করতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ তো কোনো কিছুই দেখলাম না। তাদের এগেন্সে প্রথমে ইনকিলাব মঞ্চ আসলো, তারা হচ্ছে চাইলো হচ্ছে এটা এখানে প্রতিবাদ করবে, তারপর কিভাবে ব্লেম ডিফ্লেকশন যেটা করা হয়, ব্লেম ডিফ্লেকশন করার জন্যে তখন চলে গেল হচ্ছে ভারতের পক্ষে। এবং তারপর কি অদ্ভুত জিনিস দেখলাম, প্রথম আলো আর ডেইলি স্টার, মানে যেটা হচ্ছে যে শেখ হাসিনার এখানে অটোক্র্যাটিক শাসনের সময়ও উনি এটাকে কিনতে চেয়েছিলেন, দাবানোর চেষ্টা করেছে এজেন্সি থ্রুতে, উনিও স্বপ্নে ভাবেন নাই যে এই দুটাকে আগুন লাগাতে পারবে, মানে এবার আগুন লাগিয়ে এখানে করতে পারবে। আচ্ছা, তারপর দেখেন নুরুল কবির ভাই, যিনি হচ্ছে আপনি আরও ভালো জানেন, আপনারা দুজন এখানে, যিনি পাবলিকলি যত জনসম্মুখে যত তার চেয়েও বেশি উনি আওয়ামী লীগের হচ্ছে প্রাইভেটে উনি হচ্ছে আরও বেশি উনি ক্রিটিক ছিলেন। এবং উনি হচ্ছে এই মবের এখানে যেখানে কিছু পক্ষে এখানে উনি জাস্টিফিকেশনও দিয়েছিলেন যে এটা হচ্ছে এটা সোশ্যাল একটা ডিসরাপশনের একটা ব্যাপার স্যাপার আছে, টেম্পোরারি ফেনোমেনন। মবের জাস্টিফিকেশন না, বাট উনি যেটা মানে তরুণদের প্রতি উনার ভালোবাসা, সহানুভূতি যারা হয়েছে, যে হ্যাঁ ওটা বলছে তরুণদের যে আনরিস্ট্রেইন যেখানে হচ্ছে যে এখানে যে যেটা নিয়ে অনেকে সমালোচনা করছিলেন না, উনি মানে ওনার একটা ব্যাপার আছে যে এদের একটু সময় দেওয়া হোক, এরা ভুল ত্রুটি করছে, যেটা অ্যাম্বাসাডর হুমায়ুন কবিরও বলছিলেন এরা কারাপশন করেছে, ওটা করেছে, কেন ওরা যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তার জন্য। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার করেছে, এক্স্যাক্টলি তারাও তাদের এই তরুণদেরকে প্রমোট করা, তাদের বই প্রকাশ করা, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে পত্রিকায় ছাপছে, তারপরও আবার তাদের ফেসবুক একটা স্ট্যাটাস দিলেই সেটা প্রথম পাতায় খবর করে দেয়া। এবং আজকে পর্যন্ত যেখানে অনেকেই বলছেন, যেমন ধরেন প্ল্যানিং অ্যাডভাইজার ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন যে সরকার কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না, নাহিদের কথা আপনি উল্লেখ করলেন, কিন্তু প্রথম আলো ডেইলি স্টার সহ তারা কিন্তু এখনও বলছে যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করা হচ্ছে। মানে তারা সরকারের প্রতি, সরকার প্রধানের প্রতি এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে সহানুভূতিশীল। খারাপ কিছু আমি বলবো না, আমি খারাপ কিছু না, এটা ওনাদের ব্যাপার, ওনারা তাহলে তো অনেক উদার। কিন্তু কথাটা যেটা সমস্যাটা হচ্ছে আমার এখানে, যারা আক্রমণের দুটো প্রতিষ্ঠান এবং এডিটর হিসেবে নুরুল কবির, প্রত্যেকেই কিন্তু তাদের সহানুভূতিটা কিন্তু তরুণ প্রজন্মের ইভেন আমি বলবো যে সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতিও তারা দেখিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো দিস ইজ মানে আমি বলবো মানে তারা কোনো দায়িত্ব তাদের উপরে দিতে চাইছে না। এটা হচ্ছে তাহলে হতে পারে যে এটা হচ্ছে লার্জনেস অর বিগ, মানে লার্জনেস অফ দ্য হার্ট। ঠিক আছে, ওরা হয়তো দে আর মোর, এবং ওরা চাইছে যে এই সরকার যাতে না ফেল না করে, কারণ এটা কনসিকুয়েন্স অনেক বেশি হতে পারে, হয়তো বা এটা হতে পারে যে কেন এটা যে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে, এটা ওরা চাইছে না, হয়তো এটার জন্য আমি বলতে পারি। কিন্তু আমার প্রশ্ন একটাই, এবং আমি কিন্তু বলছি না অন্তর্বর্তীকালীন সরকারের এটা একজনকে কি ফায়ার করা হলো? দায়বদ্ধতার কথা যে আমরা এত বলি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, হঠাৎ করে এটা আমি করলাম কি, হঠাৎ করে দেখলাম যে ভারতের সাথে বাংলাদেশের একটা অ্যাটাক ইউর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার্স প্লেস, এটা হচ্ছে এখানে কনসুলেটের উপর আক্রমণ করা শুরু করলো। এই কী ব্যাপার রে ভাই? মানে ঢাকাতে শুরু হলো, তারপর এটা হয়ে গেল হচ্ছে নিউ দিল্লি, তারপর হয়ে গেল কলকাতা, তারপর চিটাগং, তারপর রাজশাহী। এটা দুইটা প্রতিবেশী আমরা এখানে আছি। ইচ্ছা করলে তো আমি আমার নেবারহুড পাল্টাতে পারবো না, ইচ্ছা করলে তো আমার ভৌগোলিক অবস্থার পরিবর্তন করতে পারবো না। এখানে যে আর্টিফিশিয়াল যেটা মব এখানে ক্রিয়েট করে, এবং দেখুন এটা কি মজার বিষয়, কিন্তু এটাও শিখিয়েছে ভারত বিদ্বেষী যে এখানে একটা মনোভাব বাংলাদেশে আছে, এটা ইলেকট্রাল এখানে ট্রাম্প কার্ড হিসেবে বিএনপি বহুবার খেলেছে, জামাতও কিছু খেলেছে, বহু বছর ধরে খেলেছে। এটা এখন নতুন করে এখন এগুলো সব অস্বীকার করে লাভ নেই। আবার আপনি দেখুন খোদ ভারতেও হচ্ছে যে বিজেপি কিন্তু এখানে ইলিগাল মাইগ্রেশন নিয়ে এখানে হচ্ছে বাংলাদেশ থেকে এনআরসি, সিএ, এমনকি কংগ্রেসও, তৃণমূল কংগ্রেসও কিন্তু এটা নিয়ে বহুদিন ইলেকট্রাল কার্ড খেলেছে। ভারতীয় একজনের বক্তব্য শুনছিলাম ইউটিউবে, আমি নিজে সরাসরি দেখছিলাম নাকি, বলছে যে যা আছে এই দেশে সব বের করে দাও, যে যেতে চাই যাক, একটা কেউ ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশ থেকে। মানে কত অ্যাগ্রেসিভ কথাবার্তা। তো কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ওখানেও দেখেন কারা করলো, ওখানে কিন্তু এখানে আপনার দিল্লি হাই কমিশনে কি এখানে কারা করলো, ভিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ বাজরং দল, বিজেপির অ্যাকম্পানির এখানে অ্যাকম্প্লিস। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ওয়ান্স ইউ স্টার্ট প্লেইং উইথ ফায়ার, আপনি তো এখানে হচ্ছেন কি
যে এখানে হচ্ছে আগুন নিয়ে খেলা শুরু করছেন, কখন যে দাবানলে পুড়ে যাবেন আপনি জানেন। এবং সবচেয়ে সাম্প্রতিককালে যেটা আমাদের সবচেয়ে ভুললে চলবে না, দুটো কিন্তু দেশে বর্ডার কনফ্লিক্ট হয়েছে যেটা অকল্পনীয় ছিল। এক হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান, সেই তালেবান সরকার যাদেরকে ওরা কোলে করে বড় করেছে, তাদের সাথে এখন প্রত্যেক দিন সীমান্তে আরো বেশি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা মারা যাচ্ছে, ভারতের সাথে কোনো সংঘর্ষ মারা যায় না। বা থাইল্যান্ড বা ক্যাম্বোডিয়ার কনফ্লিক্ট, দুটোই হচ্ছে আসিয়ান। অ্যাম্বাসাডারের কাছে যেমন আমরা নতুন কিছু প্ল্যাটফর্ম তৈরি করতে দেখছি এবং অনেক জ্বালাময়ী বক্তৃতাও শুনছি। একটি প্ল্যাটফর্মের বক্তব্য আমি দিন শুনছিলাম, সেখানে তারা বলছে এই যে তারা প্রতিরোধ নয় প্রতিশোধ যুদ্ধ করতে হবে, এবং তারা এটাও এখন বলছে যে ভারতকে ঠেকাতে হলে এবং সব কিছু করতে হলে আমাদের এখন দরকার হচ্ছে চীন, পাকিস্তান এবং টার্কির মধ্যে, টার্কি সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিয়ে তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা, যোগাযোগ, সম্পর্ক বাড়িয়ে একটা কিছু করে ফেলতে হবে। এটা বলবো আমি যদি বলেন আমি একবারে ওনার কাছে যাই, কারণ আমার হাতে খুব বেশি সময় নেই। তাহলে আমি এটা বলবো হচ্ছে যে এখন দেখুন, আগে আওয়ামী লীগের আমলে ধারণা না, ওর ওপেনলি বলা হতো যে শেখ হাসিনা যে এখানে স্বৈরশাসন ছিল সেটা টিকে ছিল মূলত ভারতের সমর্থন, কিন্তু মানুষ ভুলে যায় চীন এবং রাশিয়ার সমর্থনের কথাটা বলতে ভুলে যায়। বা ইউরোপিয়ান ইউনিয়নে যে এক ধরনের একটা উদাসীনতা ছিল যে ঠিক আছে, যেখানে মৌলবাদ ঠেকানোর জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শেখ হাসিনাই ঠিক আছে, গণতন্ত্রের এখানে গুণগত মান নিয়ে চিন্তা করতে হবে না। এখন আবার সমস্যা হচ্ছে মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই লজিকে দেওয়ার জন্য যেটা হয়েছে যে এখন হচ্ছে, আগে ছিল হচ্ছে ভারতের প্রতি অতি কৃত্রিম ভালোবাসার প্রদর্শন, এখন হচ্ছে ভারতকে উত্তক্ত করার জন্য এখন হচ্ছে পাকিস্তানের প্রতি হচ্ছে দরকারের চেয়ে বেশি এখানে হচ্ছে মহব্বত দেখানো। তার জন্য আমরা দেখছি ডিসেম্বর মাসে পাকিস্তানি গায়কদেরকে এখানে ঢাকায় ডেকে এখানে হচ্ছে ওদেরকে 5 গুণ বেশি এখানে ফিস দিয়ে ওদের কাছে গান শোনার হিড়িক, 5 গুণ আরো অনেক বেশি। এখন এই দুটোই কিন্তু আনসাস্টেইনেবল। এবং আপনি কিন্তু এখন আপনার দেখুন, আমি ইন্টারন্যাশনাল স্যার আরও ভালো বলবেন, নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিজ, কিন্তু আমি যদি এখানে এখন নানান ধরনের, আমি পাকিস্তানের সুবিধা হবে বাংলাদেশের সাথে একটা প্রক্সিমিটি করার জন্য, আমাদের একটা ব্যালেন্স দরকার আছে। পাকিস্তানের সাথে আমাদের আগেও তো সম্পর্ক অত খারাপ ছিল, কিন্তু পাকিস্তানকে খুশি করার জন্য আমি ভারতের সাথে আমি একটা সংঘর্ষে জড়াবো, এইরকম আমার বোধ হচ্ছে যে আমার শর্ট সাইটেড পলিসি আমাদের। অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। পারভেজ আব্বাসী যে কথাটা শেষ করলেন সেখান থেকে শুরু করি। যে কোনো দেশের অন্য দেশের সাথে সম্পর্কের কয়েকটা মৌলিক ভিত্তি থাকে। তার একটা হচ্ছে লোকেশন, আপনি কোন জায়গায় অবস্থিত তার উপর। কারণ আমার নেপাল একদিকে, চীন একদিকে, ভারত। নেপাল এখন এই দুই দেশের সাথে যুদ্ধ বা এদের সাথে কী বলা যায়, অস্বস্তি নেপালের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, তার জিওগ্রাফি তাকে এটা অ্যালাউ করে না। দ্বিতীয় যেটা হচ্ছে যে মানুষের প্রয়োজন অথবা দেশের প্রয়োজন, যদি আমি ন্যাশনাল ইন্টারেস্ট যদি বলি, এখন ন্যাশনাল ইন্টারেস্টের বেসিসে বা ভিত্তিতেই কিন্তু বিভিন্ন দেশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। ভারতের সাথে সম্পর্কটা তৈরি হওয়ার কতগুলি মৌলিক উপাদান আছে। কাছাকাছি নৈকট্য একটা, আপনি ভারতের সাথে ব্যবসা করতে চান, জিনিস আনতে চান, 24 ঘন্টা আপনি ডেলিভারি পান, আপনার ট্রাভেল কস্ট কম লাগে, কনভেন্স কম লাগে, ইত্যাদি ইত্যাদি। আপনার চারদিকে ওর সীমান্ত আছে, আমরা 4000 কিলোমিটার পাশাপাশি দাঁড়িয়ে থাকি, কাজে আমাদের সীমান্ত আছে। তো কাজে অনেকগুলো বিষয় প্রত্যেকটা দেশের জন্য, এটা আমাদের দেশের না। মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন যদি আপনি দেখেন, সবসময় নেভাল পাওয়ার ব্রিটেন ছিল, তার কারণ তার চারদিকে সমুদ্র, কাজে তার ওই দিকে মনোযোগ তাকে দিতে হয়েছে। কাজে আমার লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কোন লোকেশানে আমি আছি এটা মাথায় রাখতে হবে। এখানে বিলাসিতার কোনো সুযোগ নাই। আমি অনেক কিছু ইচ্ছা করতে পারি, কিন্তু বাস্তবতা আমাকে অ্যালাউ করবে কি আমার প্রয়োজনের ভিত্তিতে। আরেকটা যেটা বললাম যে আমার কি প্রয়োজন, সেই ভিত্তিতে কোন দেশের সাথে আমার কি সম্পর্ক হবে সেটা নির্ধারিত হবে। আমি একটা এক্সাম্পল দিই একেবারে আমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে। চীন থেকে আমরা $23 বিলিয়ন আমদানি করি, ভারত থেকে আমরা ধরেন $12 থেকে $14 বিলিয়ন আমদানি করি। ভারতের সাথে আমদানি করি, যাই হোক $1-2 বিলিয়ন আমরা রফতানি করি। চীনের সাথে রফতানি তার চাইতেও কম, 1 বিলিয়নের
আমরা কিন্তু এটা নিয়ে খুব কথা বলি না। কিন্তু এটা বাস্তবতা। আমি না, বলছি আমরা এটা নিয়েও কথা বলি না। আবার চীন যখন ভারতের সঙ্গে কম্পিটিশন দেশ, কে আগে অভিনন্দন জানাবে শেখ হাসিনাকে, তখনও কিন্তু আমরা চীন নিয়ে কথা বলি না। আব্বাসী সেই এবং কথা আমাদের দেশে কোনো বললেন, রাজনৈতিক দলও বলে না। সেটাই আব্বাসী সেই পাকিস্তানের কথাটাই সাথে কিন্তু বললেন। আমাদের রপ্তানি, কিন্তু পাকিস্তানে যদি আমাদের 10 টাকা রপ্তানি করে, আমরা ওদেরকে এখানে রপ্তানি করি 1 টাকা। Yes, একই অবস্থা। আপনি সেটা বলছেন, পাকিস্তানের তো $78 মিলিয়ন আমরা এক্সপোর্ট করি, আর পাকিস্তান ইম্পোর্ট করে $787 মিলিয়ন। পারভেজ, এখানে আরেকটা বিষয় একটু বলে গেলে চলবে না, যে শেখ হাসিনার শাসন আমলের শেষের দিকে পাকিস্তান কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করেছে তার সঙ্গে সম্পর্ক ভালো করবার, এবং জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে বক্তৃতা এখানে সেখানে, মানে ইমরান খানের সরকার যদি পতন না করতো, ইমরান খানও তো আসার কথা ছিল বাংলাদেশে। সেটা এখন এই বাস্তবতাটাকে কিন্তু বাইরে, মানে এটার বাইরে যাবার সুযোগ খুব বেশি নেই। আমার ইচ্ছা অনেক থাকতে পারে। আর থার্ড যেটা হলো, আমাকে বুঝতে হবে আমার সক্ষমতা কতটা আছে। আমার সক্ষমতার ভিত্তিতে আমাকে নির্ধারণ করতে হবে আমি কত দূর যেতে পারি, কিভাবে যেতে পারি। এবং এখানেই আমি বলবো যে আমরা এটা মানি, আমরা যে বাংলাদেশে গত 15 বছরে যেভাবে ভারতীয় আধিপত্যটা মানুষের কাছে প্রতীয়মান হয়েছে, বা বাস্তব অর্থেই সেটাকে অনেকে মনে করেন ছিল, তো সেই জায়গায় আমাদের ক্ষোভ আছে, একটা জনগণ পর্যায়ে একটা ক্ষোভ আছে। সেই বিক্ষোভটা মানুষ দেখাচ্ছে, আগেও দেখিয়েছে, এখনও দেখাচ্ছে, আমরা সেটুকু মানতে রাজি আছি। কিন্তু এই জায়গাটাতে আমাদের জন্য যেই জায়গায় সাবধানতা দরকার, ভারতের বিরুদ্ধে আমি ক্ষোভ দেখাতে গিয়ে কি আমি আমার সামাজিক কাঠামো ভেঙে ফেলছি? আমি কি এখানে সমাজে ঘৃণা উৎপাদন করছি এবং ঘৃণাকে বিস্তার ঘটাচ্ছি, এবং যার মধ্য দিয়ে আমার স্থিতিশীলতা কি নষ্ট হচ্ছে? তো কাজেই আমার স্থিতিশীলতা যদি নষ্ট হয়, তাহলে ভারত যত ক্ষতিগ্রস্ত না হবে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি হব কিন্তু। এবং আরও একটা জিনিস যেটা, যে এখন সারা পৃথিবীতে বাংলাদেশ কিন্তু বৈশ্বিক ভূরাজনৈতিক এই চক্র বা ঘূর্ণনের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি, চাই বা না চাই। আজকে গত 2 দিন আগে রাশিয়ান অ্যাম্বাসাডার যে কথাটা বললেন, তার অর্থটা কি? তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যে তোমরা সম্পর্কটাকে স্বাভাবিক করো। তার আগে অনেকে বলছে, অনেকে বলে না, কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি যে অনেকেরই প্রত্যাশা হচ্ছে যে, বা আশঙ্কা হচ্ছে যে এটা ভালো কাজ হচ্ছে না, এটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা দরকার। বলতে পারেন কেন বলে? তারাও তাতে জাতীয় স্বার্থ থেকেই বলে। যেমন ধরুন, বহু ইউরোপিয়ান কোম্পানি, আমেরিকান কোম্পানি, চাইনিজ কোম্পানি বাংলাদেশে কাজ করে, সিঙ্গাপুরের কোম্পানি কাজ করে, তারা বাংলাদেশে উৎপন্ন করে ভারতে পাঠায়, অথবা ভারত থেকে কাঁচামাল আমদানি করে বাংলাদেশে ভ্যালু এডিশন করে চীনে পাঠায়। এখন এখানে তারা চিন্তা করে যে ভাই, এখানে 2 দেশের মধ্যে টেনশন হলে তো আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের স্বার্থ বড় জিনিস নয় এখানে, তার কাছে তার স্বার্থ। তো কাজেই আমাদের এখনকার বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতা, আমার সক্ষমতা, আমার লোকেশন, আমার মানুষের কল্যাণ, এগুলো বিবেচনা করেই আমার বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু বলবো না আমি, যেটা ওর কাছ থেকে ধার করছি, আব্বাসীর কাছ থেকে, আমার স্বার্থ কার সাথে, সেটার ভিত্তি ধরেই আমাকে সম্পর্কটা পুনর্বিন্যাস যায়। আব্বাসী, খুব ছোট্ট করে কিছু বলবার থেকে একেবারেই। সামনে আমাদের নির্বাচন, এটা নিয়ে চিন্তা করছি আমরা অনেকেই, এবং তার চেয়েও বেশি আমরা চিন্তা করছি যে জনাব তারেক রহমান ফেরত আসে। বাংলাদেশের এখন বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ তো আপাতত ওদের রাজনৈতিক এখানে যে কর্মকাণ্ড, এখানে আপাতত ব্যান, নির্বাচনে এইবার অংশগ্রহণ করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এখানে স্পোক্স পার্সনের কথা অনুযায়ী যে দেখা যাচ্ছে, প্রেস সেক্রেটারির কথা অনুযায়ী। কিন্তু জনাব তারেক রহমান আসার পর মোমেন্টামে একটা শিফট হবে, এটা বলা যাচ্ছে। এখন মোমেন্টামটা এখন হচ্ছে পালে বিএনপি হাওয়া লাগবে, কিন্তু এটা খুব টেম্পোরারি একটা মোমেন্টাম গেইন হবে। কেননা এখন কিন্তু জনাব তারেক রহমান কিন্তু বলতে পারবে, বিএনপি যারা সমর্থক, উনি তো লন্ডনে আছে, উনি কিন্তু এখন দলের সুসংগঠিতভাবে নেতৃত্ব দিতে পারছে না। তো বিএনপির এখন অন্তর্দলীয় যেখানে কোন্দলগুলো আছে, বা যে চাঁদাবাজির অভিযোগগুলো যেটা অনেক এখানে আমাদের কানে আসছে, বা হচ্ছে যে ওদের যে খুব মানে বাস্তব এখানে হচ্ছে যে এখানে নিষ্ঠ এখানে হচ্ছে যে এখানে অ্যাকশনেবল পলিসি দিতে হবে। ওরা বলতে হবে যে আমরা কর্মসংস্থান করবো, বলছে 1 কোটি লোকের কর্মসংস্থান কীভাবে করবেন? এখনকার কিন্তু তরুণরা কিন্তু আরও বেশি চোখ কান খোলা হয়ে গেছে। তো কিভাবে করছেন? আমরা সবার সাথে সম্পর্ক ভালো রাখবো। তখন এখনকার তরুণরা জিজ্ঞেস করছে আমাকে ক্লাসে যে আপনি কিভাবে ভারত এবং যুক্তরাষ্ট্র এবং চীন এদের সাথে আপনি সম্পর্কটা ঠিক করে রাখবেন? আমরা হচ্ছে আমাদের বৈদেশিক ঋণের মাত্রা কমিয়ে দিব, কিভাবে করবেন? তো এইটার জন্য আমি শুধু এক কথাই বলবো, এখানে
সামনে কিন্তু এখন রাজনৈতিক দলগুলো ওরা কিন্তু এখন ওদের সমূহ বিপদ, যদি ওরা যদি পলিটিক্স ইউজুয়ালি ওরা যদি করতে থাকে হানাহানি বা স্বল্প মেয়াদী সুবিধার জন্য আমি হচ্ছে দেশের সিস্টেমটাকে আমি টুইস্ট করব, পুরো সিস্টেমটাই কলাপস করতে পারবে, তখন আবার স্ট্রং ম্যানের কিন্তু ইমার্জেন্স হতে পারে বাংলাদেশ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং অ্যাম্বাসাডর হুমায়ুন কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আবারও যারা অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা, তাদেরকে বড়দিনের শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যারা অ্যাক্টিভ, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, শেখ হাসিনার অন্য দেশে আশ্রয়, এগুলো বাদ দিলে তারেক রহমানই সবচাইতে ক্যারিশমেটিক লিডার। এবং যদিও রাষ্ট্র ক্ষমতা গিয়ে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বা তিনি কীভাবে দেশ শাসন করবেন সেটা এখনও বাংলাদেশের জনগণ দেখতে পারেনি। তার সম্পর্কে অতীত নিয়ে, নানা সময় নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া জনগণের মধ্যে আছে, কিন্তু তারপরেও অনেকেই মনে করেন যে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি তিনি একমাত্র এখন পর্যন্ত ব্যক্তি হিসেবে দেশের হালটা ধরতে পারেন। আমরা সাম্প্রতিককালে প্রথম আলো, ডেইলি স্টারের এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে বিএনপির আমন্ত্রণে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা গিয়েছিলেন, তাদের বক্তব্য শুনেছি। আমরা এডিটর্স কাউন্সিল বা নোয়াবের আয়োজনের অনুষ্ঠানের যে বক্তব্যগুলো সেগুলো শুনেছি। সবখানেই তাকে কেন্দ্র করে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে এবং আমার অতিথিরাও বলছিলেন যে তিনি আসবার পর একটা মোমেন্টাম তৈরি হবে এবং একথা ঠিক। আমরা সবাই চাই যে তিনি নিরাপদে দেশে ফিরে আসুন এবং তার দলের হাল ধরুন, জনগণ চাইলে দেশের হালও ধরুন। কিন্তু যে উত্তেজনা সাময়িকভাবে তাকে ঘিরে তৈরি হচ্ছে, এটা সাময়িক, এটাকে দীর্ঘস্থায়ী মনে করবার কোনো কারণ নেই। কেননা যারা গত এক বছরেরও বেশি সময়, গত 15-16 বছর যারা বিএনপির উপরে বা তারেক রহমানের উপরে নিপীড়ন নির্যাতন করেছেন, তাদের কথা বলছি না, কিন্তু এই 13-14 মাসে যারা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে এবং যে বয়ান তারা জনগণের সামনে বিএনপি এবং তারেক রহমান সম্পর্কে হাজির করেছেন এবং যে ধরনের অ্যাক্টিভিটিস তারা ক্রমাগত করে চলেছেন, তারা কিন্তু থেমে থাকবে না। আপাতত হয়তো 1-2 দিন বা 1 সপ্তাহের উত্তেজনা বশত এই উত্তেজনাকে তারা নিজেদের উত্তেজনাকে খানিকটা প্রশমিত করছেন, কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে পিছিয়ে দেয়া এবং এই অভিযোগ এখন সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের কারো কারো মধ্য থেকে উঠতে শুরু করেছে, যারা ছিলেন যে এর সঙ্গে সরকারও জড়িত। এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহে সরকারের প্রতিক্রিয়া দেখাবার যে ধরন বা কোনো অ্যাকশান না নেবার যে ধরন, তাতে বোঝা যায় যে সরকারের অনেকের এর মধ্যে সংশ্লিষ্টতা থাকলেও থাকতে পারে। সব মিলিয়ে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সুখকর হবে সেটা মনে করবার কোনো কারণ নেই। চ্যালেঞ্জটা অনেক বড় এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় মিস্টার তারেক রহমানকেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং এখানে ভূ রাজনীতির প্রসঙ্গ, প্রতিবেশী দেশের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের প্রশ্ন আলোচনা হয়েছে। আমার দুপাশের দুজন এই বিষয়ে বিশেষজ্ঞ এবং তারা যেটা বলছিলেন, সম্পর্কের ক্ষেত্রে আসলে আমার স্বার্থ, দেশের স্বার্থটাই প্রধান, আমরা যেন সেটাই মাথায় রাখি। অন্যান্য ন্যারেটিভকে কী কোত্থেকে বসলো, কোন দেশ থেকে বসে ইউটিউবে বা ফেসবুকে কি বার্তা দিল বা এখানে বসে কোন জনসভায় লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে কী বললো, সেটা কিন্তু মুখ্য নয়। রাজনীতি, কূটনীতি একে এক অপরের সঙ্গে সম্পর্কিত, কিন্তু তার আবার আলাদা একটা চরিত্র আছে, সেটা বোঝাও খুব জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।